ছোট ছোট টবে আমরা শোভাবর্ধনকারী গাছ অথবা সবজি, ফুল, ছোট ছোট ফসল এগুলো আমরা চাষ করতে পারি। সেখানে ফলদ গাছ বিবেচনা না করাটাই ভালো। তার মানে একটি ভালো ধারণা দর্শকরা আশা করি পেয়েছেন যে কোন বাড়িগুলোকে আমরা নতুন বাড়ি বলছি। নতুন বাড়ি সেগুলো যেগুলো 2000 সালের পর থেকে আধুনিক স্থাপত্য কৌশল বা যে রাজুকের যে নকশা বা রাজুকের যে নীতিমালা সেটি অনুসরণ করে প্ল্যান পাস করে যে বাড়িগুলো বানানো হচ্ছে সেই বাড়িগুলোকে আমরা আধুনিক বা নতুন বাড়ি বলছি। সেগুলোতে চাইলে আপনি আপনার মনের মতো লোড মোটামুটি পার স্কোয়ার ফিটে 140 কেজি পর্যন্ত লোড দিয়ে আপনি বাড়ি বানাতে পারেন। তার মানে এখানে আপনি পর্যাপ্ত লোড চাইলে দিতে পারেন। তো দ্বিতীয় যে জায়গাটি সেটি হলো যে যাতে অবশ্যই এই ছাদ বাগানের কারণে ছাদে কোনোভাবেই পানি জমে না থাকে। তার মানে যখন একটি বাগান আপনি করবেন যদি সেটি আপনার মনোজগতে থাকে বাড়ি বানানোর আগেই সেই পরিকল্পনা আপনার থাকা উচিত। যখন আপনার ছাদটা ঢালাই করছেন, ছাদ তৈরি করছেন, তখন যাতে আপনি পানি নিষ্কাশনের একটা সুন্দর ব্যবস্থাপনা রাখতে পারেন, যাতে কোনোভাবেই বৃষ্টিতে জমে থাকা পানি বা ছাদ বাগানের কারণে জমে থাকা পানি কোনোভাবেই কোথাও আটকে না যায়, প্রপারলি যাতে ড্রেনেজটা হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে অনেক অনেক নতুন প্রযুক্তি সামনে এসছে আমরা এখন অনলাইনে আমরা দেখতে পাই, যেমন ড্রিপ ইরিগেশন সিস্টেম। ড্রিপ ইরিগেশন সিস্টেমটা খুবই জনপ্রিয় একটি সিস্টেম ওয়ার্ল্ড ওয়াইড। বাংলাদেশে এটি জনপ্রিয় হচ্ছে খুব কম খরচেই 3, 4, 5, 6 হাজার টাকার মধ্যে আপনি চাইলে আপনার পুরো ছাদের আকার ভেদে এটি আপনি করে নিতে পারেন। নিজেও চাইলে যন্ত্রপাতি কিনে ড্রিপ ইরিগেশন সিস্টেম আপনারা সেট করে নিতে পারেন। সেক্ষেত্রে দুটো কাজ হয়। একটা যেটা হলো যে লিচিং লসটা হয় না, পানির অতিরিক্ত যে পানির অপচয় সেটি হয় না। আমাদের ভাবতে হবে যে ঢাকা শহরের পানি অত্যন্ত মূল্যবান। অনেকগুলো প্রক্রিয়া শেষ করে ঢাকা শহরের পানিটা আমাদের কাছে আমাদের ব্যবহারের উপযোগী হয়ে আসে এবং এই পানিগুলো আমাদের কিনতে হচ্ছে। কাজেই একদিকে যেমন শহরের যে পানি ব্যবস্থাপনায় যারা যুক্ত থাকেন, বিশেষ করে ওয়াসা, তারা অনেক ক্ষেত্রে ঢাকা শহরের অনেক এলাকায় তারা পানির যোগান দিতে হিমশিম খাচ্ছেন। সেখানে যাদের এলাকায় পর্যাপ্ত পানি আছে তারা যদি সেই পানিগুলো ছাদ বাগানে ব্যবহারের মাধ্যমে বা ভুল ব্যবহারের মাধ্যমে অপচয় করেন, সেটার ভুক্তভোগী কিন্তু অনেক মানুষ হচ্ছে। পাশাপাশি যখন ছাদ বাগানের সংখ্যা বাড়তে থাকবে তখন কিন্তু এটি নিয়ে নিষেধাজ্ঞা চলে আসবে যে ছাদ বাগানের কারণে পানির ঘাটতি তৈরি হচ্ছে এবং ওয়াসা পানির যোগান দিতে হিমশিম খাচ্ছে। তখন কিন্তু এরকম চমৎকার একটি উদ্যোগ বাধাগ্রস্ত হবে। কাজেই যারা এখন করছেন পরবর্তী বা ভবিষ্যৎ সতর্কতার স্বার্থেই আপনারা কিন্তু এখনই চাইলে ড্রিপ ইরিগেশন সিস্টেমটা করে নিতে পারেন। জাস্ট একটা ধারণা দেই যে আপনি একদিনে বাগানে স্বাভাবিক প্রক্রিয়ায় যে পানি দেন, যদি ড্রিপ ইরিগেশন করেন এর 20 গুণ কম পরিমাণ পানি আপনি ব্যবহার করতে পারবেন এই ড্রিপ ইরিগেশন সিস্টেমের মাধ্যমে। তার মানে আপনি অলমোস্ট অর্ধেক মাসের পানি একদিনেই দিয়ে ফেলছেন। তার মানে ড্রিপ ইরিগেশন যদি করেন, ড্রিপ ইরিগেশনটা হলো যে প্রত্যেক গাছের গোড়ায় পানির ড্রপলেট অনুযায়ী বা গাছের চাহিদা অনুযায়ী আলাদা আলাদা ওয়ে আউট বের করা বা আপনার পানির গেটওয়ে বের করা, যেটা দিয়ে প্রয়োজন অনুযায়ী পানি সরবরাহ হবে। পাশাপাশি এখন প্রযুক্তি আরো আধুনিক হয়েছে, সেন্সর সিস্টেম চলে এসেছে। গাছ যখন পানির চাহিদা তৈরি হবে, মাটি নিজেই রেসপন্ড করবে যে আমার এখন পানি দরকার, অটোমেটিকলি তখন পানি চলে আসবে। পাশাপাশি টাইমার সিস্টেম, এটা আরো সহজ। আপনি চাইলে দিনের 2টো সময় বা 3টা সময় সেট করে দিতে পারেন। সেই অনুযায়ী টাইমার অটোমেটিকলি কি করবে যে আপনার পানির লাইন ছেড়ে দিবে, গাছগুলোতে পানি চলে যাবে, আবার বন্ধ হয়ে যাবে। কাজে এগুলো আধুনিক বা পরিকল্পিত ছাদ বাগানের অনুষঙ্গ, যেটি ব্যবহার করে আপনি সুন্দরভাবে পানির ব্যবস্থাপনা করতে পারেন এবং ছাদ রাখতে পারেন আপনার সেতে মুক্ত এবং পানি জমার কোনো ঝুঁকি আপনি সহজেই এড়াতে পারেন। আসলে যে ছাদ বাগানের অনুষঙ্গের কথা বলছেন, সেক্ষেত্রে আসলে পানি নিষ্কাশনের বিষয়টা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কেননা বছরের বিভিন্ন সময়, আসলে বছরের একটি নির্দিষ্ট সময় দেখা যায় যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার প্রকোপ অত্যন্ত পরিমাণে দেখা যায়। সেক্ষেত্রে আসলে এই ধরনের ছাদ বাগান আমার মনে হচ্ছে আসলে জনস্বার্থে খুবই উপকারী হতে পারে। অ্যাবসলিউটলি। এবং এখানে আরো কিছু সতর্কতা বিষয় আছে। আমরা অনেক সময় কি করছি, সরাসরি আমরা আমাদের ছাদের উপরে আমরা টপ সেট করে দিচ্ছি। আমরা টপ দিচ্ছি বা ড্রাম দিচ্ছি, আমরা যে কোনো কিছু যেটা আমরা ধরেন গাছ রোপণ করছি সরাসরি ছাদের উপরে রাখছি। এটাতে একদিকে যেমন ছাদের ক্ষতি হচ্ছে, পাশাপাশি কিন্তু গাছেরও ক্ষতি হচ্ছে। গাছেরও কিন্তু শ্বাস নিতে হয়, গাছেরও কিন্তু আপনার আলো বাতাস, শেকড়ের আলো বাতাস দরকার হয়।
আমরা যদি গাছের টবের গাছগুলো যদি আমরা প্রপারলি টব থেকে ছাদের একটা দূরত্ব না রাখি, তাহলে কিন্তু প্রপার এয়ারেশন হবে না, প্রপার আলো বাতাস পৌঁছাবে না, এবং কি হবে, ছাদের শিকড়গুলো, গাছের শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হবে এবং ফলন কমে যাবে। কাজেই আমরা যেখানেই গাছ রোপণ করি না কেন, আইদার সেটা ড্রামে, টবে বা স্থায়ী বেড করে যদি আমরা করি, সেক্ষেত্রে যাতে ছাদ থেকে সেই বেডের বা টবের দূরত্ব অন্তত 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি হয়। একদম। যদি আমরা ড্রাম বা টবে রাখি তাহলে খুব সহজে কয়েকটা কাজ করে নিতে পারি। প্রথমত, আমরা কোনো কিছু যদি হাতের কাছে না পাই, 3 থেকে 4টা ইট বিছিয়ে আমরা যেভাবে গ্রামে চুলা বসাতো আগে, একইভাবে আমরা টবগুলো বসাতে পারি। যদি সেটি আর একটু সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে করতে চাই, তাহলে আমরা স্টিলের বা রডের বা মেটাল ফ্রেম করে সেই ফ্রেমের উপর আমরা চাইলে আমাদের টবগুলোকে রাখতে পারি। পাশাপাশি সবচেয়ে যেটা রেকমেন্ডেড সেটা হলো যে আপনি বাড়ি বানানোর সময় আপনার ছাদের জন্য পার্মানেন্টলি বেড বানিয়ে নেন। এটিতে আপনার খরচ সাশ্রয় হবে এবং স্থায়ী সমাধান হবে। নর্মালি টবগুলোর একটা স্থায়িত্বকাল আছে, টব ভেদে এটি 3-4 বছর বা 5-6 বছর পর্যন্ত কি স্থায়ী হয়। সেক্ষেত্রে একটি গাছ কিন্তু অনেক সময় 8-10 বছর, 12-14 বছর পর্যন্ত তার ফলন দেওয়ার সামর্থ্য রাখে। কিন্তু যখন টবটি ক্ষতিগ্রস্ত হচ্ছে আর ব্যবহার উপযোগী থাকছে না, তখন কিন্তু একই সাথে গাছটিও ঝুঁকির মধ্যে পড়ছে, গাছটিও মারা পড়ছে অনেক ক্ষেত্রে। কাজেই যদি আপনি স্থায়ীভাবে বেড বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু এরকম যে ঝুঁকিগুলো আছে বা এরকম সংখ্যাগুলো আছে, সেগুলো চাইলে আমরা সহজেই এড়াতে পারি। আসলে ছাদ বাগান পরিকল্পনার যে কথাটা আপনি আসলে বলছেন, যে একটা আসলে পুরো ছাদ বাগান তৈরি করতে বা যখন কাজ শুরু করছে, তখন আসলে কি পরিমাণ টাকা লাগতে পারে, আসলে কি পরিমাণ অর্থ খরচ হয় পুরো ছাদ বাগান পরিকল্পনার ক্ষেত্রে? অনেক ধন্যবাদ। খরচের বিষয়টি মূলত নির্ভর করে যে আপনি কোন ভলিউমে ছাদ বাগানটি করছেন। যদি আপনার বাড়ির আয়তন, নর্মালি আমরা এক্ষেত্রে বলি যে আপনার ছাদের যতটুকু আয়তন, তার 4 ভাগের 1 ভাগ আপনি আপনার ছাদ বাগানের পরিকল্পনায় বরাদ্দ করেন। কারণ একটা ছাদকে শুধুমাত্র ছাদ বাগান কেন্দ্রিক না রেখে যদি সেখানে মানুষের হাঁটা চলা, সিনিয়র সিটিজেনদের বসার জায়গা, বাচ্চাদের খেলাধুলা, কাপড় শুকানোর জায়গা, এই সবগুলো অ্যামেনিটিস গুরুত্বপূর্ণ। কারণ শহরের মানুষের এই বাড়িতে ছাদটাই একমাত্র ছোট্ট পরিসর যেখানে তারা যে একটু টাইম স্পেন্ড করতে পারে। কাজেই পুরো ছাদ যদি ধরা যাক, আপনার পুরো বাড়ির ছাদের আয়তন ফর এন এক্সাম্পল যে 4000 স্কোয়ার ফিট, তাহলে আপনি ছাদের জন্য বরাদ্দ রাখবেন 1000 স্কোয়ার ফিট। এই 1000 স্কোয়ার ফিটটা কিভাবে আপনি পরিকল্পনা করবেন সেটি গুরুত্বপূর্ণ। এই 1000 স্কোয়ার ফিট কিন্তু আপনি ক্র্যাম করে ফেলতে পারবেন না, যে গাছ দিয়ে ঝুপড়ি বা জঙ্গল বানিয়ে ফেলতে পারবেন না। ছাদ বাগান হতে হবে মিনিমালিস্টিক, ছাদ বাগান হতে হবে দূরত্ব এবং গুরুত্ব বুঝে। গুরুত্বটা কি? গুরুত্ব হলো আপনি আসলে কি ধরনের, যেহেতু জায়গা কম, আপনি কি ধরনের ফল ফসল চিন্তা করছেন। অযথা ভালো লাগছে, সস্তায় পেয়েছি, কেউ গিফট করেছে, এরকম একটা গাছ আপনি ছাদে এনে আপনার জায়গা যেহেতু কম, আপনি আসলে কি করছেন, ছাদের জায়গার ক্ষতি করছেন। 2 নম্বর, দূরত্বটা কেমন, যে যখন আমরা ছাদে গাছ রোপণ করি তখন যে ধরা যাক যে এটা একটা ছোট্ট গাছ, একটা ছোট্ট চারা রোপণ করছি। এই গাছের নাম আসলে কি? ছোট চারা, স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট। দেখেন স্নেকের মতো পাতাগুলো একটু আছে না, গাছের কিন্তু সুন্দর সুন্দর অনেকগুলো নাম আছে। এই নামগুলো কিন্তু যেমন ধরেন এটি পাশের চারাটির নাম কি? এটা মনস্টেরা। আচ্ছা, সুন্দর সুন্দর নাম আছে, দামকেইন, হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর নাম, ডাইফেনবেশিয়া। এই গাছটি কত কালারফুল না, অর্নামেন্টাল গাছ এগুলো। যখন আপনি ছোট্ট চারা রোপণ করছেন মাটিতে, তখন কিন্তু আপনি ভাবছেন যে পাশে তো জায়গা আছেই আমার, আমি চাইলে ঠিক পাশে আরেকটা গাছ লাগোয়া রাখতে পারি, কিন্তু আমাকে ভাবতে হবে যে এই গাছটি বড় হবে এক সময়, ডালপালা ছড়াবে, পত্র পল্লবে কি হবে, চারপাশে বেষ্টিত হবে। কাজেই আমার প্রত্যেকটা গাছের জন্য একটা নির্দিষ্ট জায়গা ছেড়ে তারপর পরবর্তী গাছের জন্য পরিকল্পনা করতে হবে, তাহলে ছাদ বাগান হবে কি পরিকল্পিত। আবার আরেকটি ঝুঁকিও আছে, যখন আপনি ভাবছেন যে এখন তো গাছ বড় হচ্ছে না, এখন তো গাছ ছোটই আছে, কাজেই আমি ঘন করে রাখি, যখন বড় হবে তখন দেখা যাবে। কিন্তু বন্ধুরা, এটাও আমাদের ভাবতে হবে যে গাছের কিন্তু রোগবালাই নিশ্চয়ই হবে, গাছে যেহেতু প্রাণ আছে, রোগবালাই হবে। এবং ঘন করে যদি আপনি গাছ রাখেন, এক এক গাছের রোগ কিন্তু এক এক রকম, এক এক গাছের জীবন ধারণের স্টাইল এক এক রকম। কাজেই এক এক গাছের পোকামাকড় অনেক ক্ষেত্রে এক এক রকম, আলাদা আলাদা। কাজেই যখন আপনি ঘন করে গাছ রাখবেন, একটা গাছ থেকে আরেকটা গাছে রোগ ছড়াবে, সংক্রমিত হবে। কাজেই আপনার হয়তোবা আপনি ভাবছেন যে অনেকগুলো গাছ আছে, কিন্তু যদি অনেকগুলো গাছ এরকম একটা ঝুঁকির মধ্যে পড়ে যায়, তখন কিন্তু আর একটি গাছও থাকবে না। আপনাকে এই বিষয়ে আরো কথা হবে, একটি বিরতি থেকে ঘুরে আসছি। নিশ্চয়ই দর্শক দূর পাঠিয়ে নিচ্ছে আরো একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। যে কোনো গাছের পরিকল্পনা করতে পারি, কিন্তু যেসব ছাদের চারপাশে বড় উঁচু দালান আছে, যেগুলোর কারণে
দিনের একটা লম্বা সময় পর্যন্ত পর্যাপ্ত রোদ পায় না, সেখানে কিন্তু চাইলে আমরা সব গাছ রোপণ করতে পারি না। বিশেষ করে ফলদ গাছ বা ফুলের গাছ, সবজির গাছ, সেই গাছগুলো সিলেক্ট করার ক্ষেত্রে যে গাছগুলো কিছুটা পার্শিয়াল সানলাইটে হয়, কম আলোতে হয়, কম আলোতে ভালো ফলন দিতে পারে, সেই গাছগুলো নিয়ে আমরা কিন্তু ভাবতে পারি। কম আলোতে আসলে কোন ধরনের গাছ হয়ে থাকে সেগুলো যদি বলতেন। অনেক ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু সৃষ্টিকর্তা সব জায়গার জন্যই গাছ নির্ধারণ করে দিয়েছেন। মরুভূমিতে যেমন গাছ বাঁচে, আবার ঘরের ভেতরে যে আমি এখানে দাঁড়িয়ে আছি কিছু গাছ রেখেছি, এই গাছগুলো কিন্তু বছরের পর বছর আলো বাতাস ছাড়াই কিন্তু ভালো থাকবে। কাজেই প্রত্যেকটা জায়গার জন্যই গাছ নির্ধারণ করা আছে এবং এটি আমাদের ক্লাসেও কোনো একটা অংশে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। আমি আশা করছি আলোচনার ধারাবাহিকতায় দর্শকদের সেই আলোচনাতে যুক্ত করতে পারবো। আরেকটি বিষয় নিয়ে আলাপ করছিলাম, সেটি হলো যে ছাদ আমরা শুরুতেই ড্যাম্প প্রুফিং করে নিতে পারি কিনা। এটি খুবই গুরুত্বপূর্ণ। যদি প্রথমেই আপনি ছাদটিকে ড্যাম্প প্রুফিং করে নেন, সাম্প্রতিক সময়ে অনেক প্রতিষ্ঠান বা কোম্পানি সহজে বা কম খরচে ড্যাম্প প্রুফিং এর নানান রকম উপকরণ তারা বাজারে এনেছে। এটি কিন্তু ছাদ বাগানের জন্য ছাদ বাগানীদের কথা বিবেচনা করেই, কাজেই আমরা চাইলে এই সুযোগগুলো নিতে পারি খুব কম খরচে। যদি আমরা আমাদের ছাদগুলোকে ড্যাম্প প্রুফ করে নিতে পারি, তাহলে কিন্তু সেই যে শঙ্কার জায়গাটি যে ছাদ ভেঙে পড়বে, ক্ষতিগ্রস্ত হবে, পানি লিচিং হবে, এই শঙ্কাগুলো থেকে কিন্তু আমরা সহজেই এড়াতে পারি। কাজে আজকের আলোচনায় দুটো বিষয় গুরুত্বপূর্ণ হলো। একটি হলো যে আমরা চাইলে পানি সাশ্রয় করতে পারি খুব সহজেই ছাদ বাগানের মাধ্যমে, এবং অনেক পানি সাশ্রয় করতে পারি। পাশাপাশি ছাদের ক্ষতি এড়াতে চাইলে আমরা ছাদকে ড্যাম্প প্রুফ করে নিতে পারি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সরাসরি যাতে আমরা ছাদে গাছ স্থাপন না করি, ছাদ থেকে অবশ্যই যাতে বেড বানাই বা ড্রামে সেট করি না কেন, যাতে 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি পরিমাণ দূরত্ব ছাদ থেকে ড্রাম বা টব বা বেডের তলদেশে থাকে। এবং আরেকটি বিষয় আমরা আলোচনা করেছি গাছের দূরত্ব, একটা গাছের সাথে যাতে আরেকটা গাছ খুব কাছাকাছি আমরা না রাখি। আসলে কাছাকাছি রাখলে কি সমস্যা হতে পারে? রোগবালাই ছড়াতে পারে। প্রথমত এক গাছের রোগ আরেক গাছে দ্রুত ছড়াতে পারে। যেহেতু আমরা যখন মাঠ ফসল করি, দেখা যায় ধান খেতে শুধু আমরা ধান গাছ করছি, টমেটো খেতে আমরা টমেটো চারা করছি শুধুমাত্র। কিন্তু যখন আমরা ছাদ বাগান করছি, একটা ছোট্ট ছাদে আমরা কিন্তু নানান রকম ফল, ফুল, সবজি, প্রায় 1 থেকে 150 প্রজাতির গাছপালা কিন্তু আমরা করছি। তার মানে কি হয় যে যখন অনেক রকম স্পিসিস থাকে, তখন প্রত্যেকটা গাছের আলাদা রোগ আছে, আলাদা পোকামাকড় আছে, সেগুলো কিন্তু সংক্রমিত হয় একটা থেকে আরেকটাতে, এবং এটি বিপত্তি বাড়ায়, ঝুঁকি বাড়ায়। কাজেই যদি একটা নির্দিষ্ট দূরত্ব আমরা রাখতে পারি, তাহলে আমরা কিন্তু সেই ঝুঁকি এড়াতে পারি। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে শেষ করব আয়োজন আজকের কথা, সেটি হলো যে আমরা এই যে প্রচন্ড এখন বর্ষাকাল, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমরা যে কি করছি, যে বাগান করছি, টবগুলো সামান্য বৃষ্টিতেই ভরে যাচ্ছে এবং পানি জমে থাকছে। দুটো সহজ উপায় অবলম্বন করলে আমরা এই পানি জমে থাকাটা অ্যাভয়েড করতে পারি। এবং আমরা সহজেই জানি যে পানি জমে থাকলে যেটি হতে পারে, প্রথমত গাছের ক্ষতি হতে পারে, দ্বিতীয়ত মশা হতে পারে। কারণ জমে থাকা পানি আস্তে আস্তে শিকড় পচিয়ে ফেলতে পারে। কাজেই প্রথমত আপনার জমে থাকা পানিতে গাছের ক্ষতি হচ্ছে, দ্বিতীয়ত সেই পানিতে মশা হয়ে আপনার ক্ষতি না হলেও আপনার প্রতিবেশীর ক্ষতি হচ্ছে। কাজেই দুটো বিষয় আমরা কিভাবে সহজে এড়িয়ে যেতে পারি বা সমাধান করতে পারি, সেটি নিয়ে কথা বলি। প্রথমত, যদি আমরা আমাদের যে ড্রামগুলো বা টবগুলো আছে, সেগুলো যদি আমরা মাটি দিয়ে টুইটুম্বুর করে ভরিয়ে দিই, মানে কোনো ফাঁকা জায়গায় আমরা টবে না রাখি, তাহলে কিন্তু পানি জমতে পারবে না। পানি হয়তো বা বৃষ্টির পানি পড়ে যাবে, পড়ে চারপাশে চলে যাবে, কিন্তু জমে থাকতে পারবে না। কাজে প্রথম কাজ হবে, আমার ছাদে যতগুলো টব আছে বা বারান্দায় যত টব আছে, মাটি দিয়ে আমরা ভরে দিতে পারি। আর যদি আরেকটু ভালোভাবে করতে চাই, তাহলে এটি মাটি না, এটিকে আমরা কোকো ডাস্ট বা কোকো পিট বা কাঠের গুঁড়া, নারিকেলের খোসা, কাপড়, তুলা, এরকম নানান জিনিসপত্র আছে, সেগুলো দিয়ে আমরা ভরে দিতে পারি। এটাতে দুটো কাজ হয়। কেমন, যে ধরা যাক যে যেমন এই সিজনটাতে আমরা দেখছি যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আবার লম্বা সময় ধরে বৃষ্টি নাই, প্রচন্ড খরা যাচ্ছে, রোদ যাচ্ছে। এই যে বৃষ্টির পানি জমে থাকলো, কোকো ডাস্ট বা নারিকেলের খোসা বা ধরেন কাঠের গুঁড়া, এগুলো কিন্তু পানি ধরে রাখতে পারে। তার মানে অতিরিক্ত পানি যেটি জমে থাকলো, সেটি আবার এগুলো ধরে রাখছে, গাছ তার প্রয়োজন মতো মাটির মাধ্যমে সেগুলোকে আবার শুষে নিচ্ছে। কাজেই যারা ধরেন অনেক সময় দূরে চলে যান, পানি দিতে গাছে ভুলে যান, অথবা ছুটিতে চলে যান, তারা কিন্তু চাইলে ছুটি করতে যাওয়ার আগে গাছের গোড়ায় এরকম কোকো ডাস্ট বা নারিকেলের খোসা এগুলো দিয়ে যেতে পারেন, এবং চাইলে একটু বেশি পরিমাণে পানি আপনি দিয়ে যেতে পারেন। সেটি কিন্তু সরাসরি দ্রুত গাছের গোড়ায় পৌঁছাচ্ছে না, পানি ধরে রাখছে এই উপকরণগুলো, এবং গাছের মাটি বা শেকড় তার মতো করে প্রয়োজন মাফিক পানি শুষে নিচ্ছে এখান থেকে। কাজে আমরা যারা বর্ষাকাল এখন যাচ্ছে, যারা আমরা গাছপালা করছি, তারা চাইলে যাদের ড্রামগুলো ফাঁকা আছে, তারা এদের মাটি দিয়ে ভরিয়ে দিতে পারি, অথবা যদি আরেকটু সচেতনভাবে করতে চাই, একটু খরচ করার সুযোগ থাকে, আমরা চাইলে নারিকেলের খোসা, কোকো ডাস্ট, কাঠের গোড়া, এগুলো দিয়ে আমরা কোকোপিট, এগুলো দিয়ে আমরা পূর্ণ করে দিতে পারি। এবং আমরা চাইলে কিছু ছাদে কিন্তু কিছু গাছ
রোপণ করতে পারি, যেগুলো মসকিটো রেপেলেন্ট, যেগুলো মূলত মশা নিরোধী গাছ। সেই গাছগুলোর নাম আজকে জানিয়ে দিয়ে চাইলে আপনারা যারা করছেন তারা সহজেই কি করতে পারেন, এই গাছগুলোর মাধ্যমে আপনারা রোপণের মাধ্যমে কিছুটা পোকামাকড় মশা এগুলো দূর করতে পারেন, যার মধ্যে খুব কমন যেমন পুদিনা আছে, হ্যাঁ, লেমন গ্রাস আছে, যেগুলো মসকিটো রেপেলেন্ট হিসেবে আপনার কাজ করে। তারপরে আপনার যেমন আছে রোজমেরি আপনি করতে পারেন, গাঁদা ফুল শীতের সিজনে বা আপনি করতে পারেন, এরকম আপনি আরও কিছু গাছ আছে যেগুলো ধরেন আপনি চাইলে সহজেই ছাদে রোপণ করে আপনি মশা তাড়াতে পারেন। সেক্ষেত্রে কি আসলে ডেঙ্গু মশা নিধনে এই ধরনের গাছ লাগিয়ে কি ডেঙ্গু নিধনে কোনো স্টেপ নেওয়া যেতে পারে কিনা? না, অ্যাবসলিউটলি। শহরে কিন্তু শুরু হয়েছে, যেমন আপনি খেয়াল করবেন গুলশানের বেশ কিছু এরিয়াতে উত্তর সিটি কর্পোরেশন অলরেডি লেমন গ্রাস তারা মিডিয়ানে তারা রোপণ করছে কিন্তু, হ্যাঁ, তারা কিন্তু সহজেই এগুলো রোপণ করছে তারা ইতিমধ্যেই। তারপর যেমন ধরুন তুলসী গাছ আপনি রোপণ করতে পারেন, সহজ, খুব কম দামে পাওয়া যায় তুলসী গাছ। পুদিনার কথা বলছিলাম, তাই না, লেমন গ্রাসের কথা বলছিলাম, তারপর ল্যাভেন্ডারের কথা বলছিলাম, ল্যাভেন্ডার চারা পাওয়া যাচ্ছে ইদানিং, হ্যাঁ, ল্যাভেন্ডার কিন্তু আমরা চাইলে রোপণ করতে পারি। গাঁদা ফুলের কথা বলছিলামই, হ্যাঁ, তারপর আপনার রোজমেরির কথা বলছিলাম। তো এরকম অনেকগুলো গাছ আছে যেগুলো মোটামুটি বাজারে এখন পাওয়া যাচ্ছে, সহজলভ্য হয়েছে কিছু কিছু গাছ। এগুলো চাইলে আমরা আমাদের ছাদ বাগানে রোপণ করে মশা তাড়াতে পারি। আচ্ছা, এবং আসলে পুরো একটি ছাদ বাগান তৈরি করতে আসলে কত দিন সময় লাগতে পারে? এটা কি কোনো দীর্ঘ সময় সাপেক্ষ প্রক্রিয়া কিনা? আমি তো বলবো যে আপনি একটি গাছ দিয়ে বাগান শুরু করুন, গাছের প্রতি আপনার ভালোবাসা বোধ তৈরি হোক, এবং সেই গাছটি আসলে আপনাকে একটি দুটি তিনটি করে একটি বড় বাগান সাজাতে সহযোগিতা করবে। প্রথমত গাছ যখন আপনি একটা প্রাণ রোপণ করছেন, নিজের ছাদে রাখছেন, তখন কিন্তু সেই গাছের সাথে আপনার একটা আত্মিক সম্পর্ক তৈরি হচ্ছে, যেটি আপনাকে আসলে বলে দিচ্ছে তাকে কখন যত্ন করতে হবে, কখন পানি দিতে হবে। এবং যখন এই প্রক্রিয়ার সাথে আপনি নিজেকে যুক্ত করে ফেলছেন, তখন আপনি নিজে থেকেই মোটিভেটেড হয়ে কিন্তু অনেকগুলো গাছ আপনি রোপণ করতে পারবেন। কাজে আমি সবাইকে বলি, ছোট আকারে এক চিলতে সবুজ আপনি ফলাতে শুরু করুন। আসলে একটি গাছ দিয়ে শুরু হতে পারে এবং আসলে পরে একটি পূর্ণাঙ্গ ছাদ বাগানে আসলে এটি রূপ নিতে পারে। এবং ছাদ বাগান করাটা আসলে পরিবেশের জন্য আসলে কতটি গুরুত্বপূর্ণ? নিশ্চয়ই। এই যে শহরের তাপমাত্রা বাড়ছে, এই ক্রমবর্ধমান তাপমাত্রা শোষণে কিন্তু গাছ ডেফিনেটলি একটা বড় ভূমিকা পালন করছে। পাশাপাশি আমরা কি করি নর্মালি, যে শহরে যেমন ধরেন যখন তাপ উৎপন্ন হচ্ছে, যেমন এই যে আমরা এখানে কাজ করছি, এসি চলছে, এই টেম্পারেচার কিন্তু বাইরে যেতে পারছে না, ছোট ছোট মাইক্রো ক্লাইমেট তৈরি করছে। যেমন ধরেন এই টেম্পারেচার সামনে একটা উঁচু দালানে যে আটকে যাচ্ছে, এরকম ছোট ছোট জায়গায় ছোট ছোট মাইক্রো ক্লাইমেট তৈরি হয়, যেগুলো মূলত ওই অঞ্চলের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। এবং এই অঞ্চলের তাপমাত্রার প্রশমনে কিন্তু এই অঞ্চলের এই এরিয়ার ভেতরেই কিন্তু আপনার বিভিন্ন রকম এরকম প্রশমন করতে পারে, এরকম উদ্যোগ নিতে হবে। তার মধ্যে একটি অন্যতম কম খরচে এবং কার্যকরী উপায় হলো ছাদ বাগান। যদি ধরেন এরকম ছোট ছোট ব্লক, ধরা যাক আপনার ফর এন এক্সাম্পল যে 5 কিলোমিটার বা 3 কিলোমিটার এলাকা জুড়ে একটা মাইক্রো ক্লাইমেট হয়েছে। একটা ছোট্ট এক্সাম্পল দিই, যেমন ঢাকার মধ্যেই সোহরাওয়ার্দী উদ্যান, একটা ছোট্ট মাইক্রো ক্লাইমেট যেখানে প্রচুর গাছ। সেখানে গেলেই আপনি দেখবেন যে মতিঝিলে যেরকম তাপমাত্রা, তার চেয়ে সোহরাওয়ার্দী উদ্যানের ঠিক পাশেই তাপমাত্রা অনেকটা কম। দুইটা আলাদা মাইক্রো ক্লাইমেট। মতিঝিলে আপনি অফিসের দিকে তাকালে দেখবেন প্রচুর এসি, একটার পর একটা এসি, বিল্ডিং এর সাথে শুধু এসি দেখা যাচ্ছে। এখানে তাপমাত্রা অনেক বেশি হচ্ছে। এই তাপমাত্রা কিন্তু আপনার শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কমাতে পারবে না। এই তাপমাত্রা কারণ বাধাপ্রাপ্ত হচ্ছে, এই তাপমাত্রা বাইরে যেতে পারছে না। আবার সোহরাওয়ার্দী উদ্যানের গাছপালাও কিন্তু এই তাপমাত্রা শুষে নিতে পারছে না, কারণ এটা একটা আলাদা মাইক্রো ক্লাইমেট। এর মাঝখানে অনেক ব্লকেজ আছে, বড় বড় উঁচা দালান স্ট্রাকচার, যেগুলোর কারণে বায়ুটা কি হতে পারছে না, পাস হতে পারছে না। পাস হতে না পারার কারণে ছোট ছোট মাইক্রো ক্লাইমেট তৈরি হচ্ছে। এবং এই মাইক্রো ক্লাইমেটগুলোর যদি আমি নিয়ন্ত্রণে রাখতে পারি, আমাদের সহনীয় রাখতে পারি, তাহলে কিন্তু গাছ লাগানোর কোনো বিকল্প নাই। এবং আসলে দারুণ লাগছিল আপনার কথাগুলো শুনতে। আমার মনে হচ্ছে যে আমরা আসলে পুরো সপ্তাহভরই শুনতে পারবো, কিন্তু আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকে রয়েছি। ধন্যবাদ জানাতে চাই আপনাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, দেশ টিভির দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল দূরপাঠের আজকের আয়োজন। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে ঠিক একই সময় দেশ টেলিভিশনের পর্দায়। ততক্ষণ পর্যন্ত দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন দেশ টেলিভিশন।